আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবং আমি রোহান আজকে এসেছি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। ইতিমধ্যে আমার টাইটেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আপনি যে ইন্ডিয়া রাইড দিয়েছিলেন বা ব্যক্তিগত যানবাহন নিয়ে আমি দেশের বাইরে যেতে চাই, সেই ক্ষেত্রে আমার কী কী করণীয় এবং কী কী করার দরকার আমাদেরকে যদি একটু জানাতেন। সো অনলাইন বলেন অফলাইন বলেন, আমি চেষ্টা করেছি সবাইকে সেই নিয়মগুলো, কিছু নিয়ম নীতি আছে যেগুলো আপনাকে ফলো করে, সেগুলো গো থ্রু করে আপনাকে তখন আপনি দেশের বাইরে আপনার পার্সোনাল ভেহিকেলটাকে নিয়ে যেতে পারবেন। সো সেটা আমি চেষ্টা করছি সবাইকে অনলাইন অফলাইনে জানিয়ে দেওয়ার জন্য। তো তারপরেও আজকে চিন্তা করছি আমি আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো আপনাকে আর একটু ক্লিয়ার এবং শর্টকাট করে দেওয়ার জন্যে। কারণ আপনারা জানেন আমি 2018 সালে আমি বাংলাদেশ থেকে ঢাকা মেট্রো নিয়ে আমার ইয়ামাহা R15 ভার্সন 2 বাইকটা নিয়ে আমি ইন্ডিয়া ভ্রমণ করে আসি। প্রায় 32 দিনের সফর ছিল, যারই ধারাবাহিকতা ধরে ফিরে দেখা ইন্ডিয়া রাইড 2018 নিয়ে আমার প্রথম পর্ব এইটা। এবং এখানে আপনি এই ভিডিওটা দেখলে জেনে নিতে পারবেন যে আপনার কি কি প্রয়োজনীয় নেসেসারি জিনিসপত্র লাগবে বা কি কি কাজ করতে হবে দেশের বাইরে মোটর বাইক নিয়ে ভ্রমণের জন্য। তো সবার আগে যেটা হচ্ছে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, বেশ কয়েকটা স্টেপ আমি বলে দিব আপনাদেরকে, কাইন্ডলি একটু মাথায় রাখবেন। তো সবার আগে যে জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে ভেহিকেলটা আছে, অর্থাৎ গাড়ি হোক বা মোটরসাইকেল হোক। সো আমি মোটরসাইকেলটা ধরেই বলছি, আমি মোটর বাইক নিয়ে গিয়েছিলাম। মোটর বাইকটা আপনার নিজের নামে হতে হবে এবং মোটর বাইকের পেপারস সব কিছু আপ টু ডেট থাকতে হবে। ইন্স্যুরেন্স থেকে শুরু করে ট্যাক্স টোকেন, এভরিথিং। আমরা অনেক সময় বাইকের কাগজপত্রের মেয়াদ 2 বছরের জন্য করি। সো আপনি যখন টার্গেট করবেন যে আপনি এরকম একটা সময় আপনি দেশের বাইরে যাবেন, অবশ্যইটা মাথায় রাখবেন যেন আপনার সেই 2 বছরের সময়সীমা, অর্থাৎ আপনার বাইকের কাগজের সময়সীমা যতটুকু আছে ওটুকের ভিতরে যেন আপনার পুরো ট্যুরটা করে আপনি দেশে ফেরত আসতে পারেন, সেরকম ডিউরেশন যেন অবশ্যই থাকে। যদি না থাকে সেক্ষেত্রে পেপার রিনিউ করে আপনাকে তারপরে যেতে হবে বন্ধুরা, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং সেম থিং গোজ ফর ট্যাক্স টোকেন। এছাড়াও আপনার হচ্ছে ইন্স্যুরেন্সটাও আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়টা। ওকে, 1 নাম্বার গেল আপনার বাইকের পেপারস, কাগজপত্র সব কিছু ঠিক থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি বাংলাদেশ বর্ডার ক্রস করে যে কোনো জায়গায় যেতে গেলে আপনাকে অবশ্যই ভিসা থাকতে হবে। ভিসাটাই আসছি, তার আগে একটু চলে আসি পাসপোর্ট নিয়ে কথা বলতে। আপনার দেশের বাইরে যেতে গেলে আমরা জানি পাসপোর্ট লাগে, যেটা হয়তো আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন 3 ধরনের পাসপোর্টের ছবি দেওয়া আছে। একটা হচ্ছে রেগুলার সাধারণ মানুষের সবুজ পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা রেড কালারের, এবং অফিসিয়াল পাসপোর্ট যেটা আপনি একটা ডার্ক ব্লু কালারের দেখতে পাচ্ছেন। সো আমার পাসপোর্ট হচ্ছে সবুজ রঙের, অর্থাৎ সাধারণ মানুষের যে পাসপোর্ট থাকে সেই পাসপোর্টটাই আমার আছে। তো পাসপোর্টের বিষয়ে একটু বলতে চাই, সেখানে হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্টে আপনার ইন্ডিয়ার ভিসা থাকতেই হবে। বিকজ আপনি বাংলাদেশ থেকে যেই দেশেই যান না কেন আপনাকে ইন্ডিয়া বর্ডার ক্রস করতেই হবে। সো যেই দেশে যাবেন সেই দেশের ভিসা তো থাকবেই। এছাড়াও ইন্ডিয়ায় যদি ভ্রমণ করতে চান ইন্ডিয়ার ভিসা অবশ্যই লাগবে। ইন্ডিয়ান ভিসা পাওয়া খুবই সহজ, আপনি একবারে অ্যাপ্লাই করলে উইদিন 1 উইকের মধ্যে আপনি ইন্ডিয়ার ভিসা পেয়ে যাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা পেতে গেলে আপনাকে যে কাজটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে গিয়ে, তারা কিন্তু আপনি যদি প্রথম অ্যাপ্লাই করেন অনেক সময় তারা 6 মাসের ভিসা দিয়ে থাকে। সো অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ট্রাভেল টাইমটা সেই 6 মাসের ভেতরেই থাকে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অন ইয়োর লাক সামটাইমস, এবং আপনি কোন কোন কান্ট্রি ভিজিট করে আসছেন। তো
ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে 6 মাসের ভিসা দেয়, এর পরের বার ভিসা অ্যাপ্লাই করলে 1 বছরের ভিসা দেয়। সো 1 বছরের ভিসাটা যদি আপনি প্রথমবারই পেয়ে যান, দ্যাট উইল বি ভেরি সুইটেবল ফর ইউ। তো ভিসা আপনার একবার হয়ে গেলে, এখানে একটু আমি স্টপ রেখে আরেকটা কথা বলি, এটা হচ্ছে গিয়ে আমরা বিগত টাইমে দেখেছি অনেক গভর্নমেন্ট অফিসার তারা বাংলাদেশ থেকে মোটরসাইকেল নিয়ে তারা দেশের বাইরে ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান ভ্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আপনার তাদের জন্য কিন্তু খুব সহজে গভর্নমেন্ট হোল্ডারদের বলা হয় যে হচ্ছে কি জিওটা থাকলেই তাদের আর কোনো প্রবলেম হয় না। বাট যেহেতু আমরা সাধারণ মানুষ, সো আপনি যে জব করছেন বা আপনি বিজনেস করছেন সেটার নেসেসারি ডকুমেন্টস আপনাকে ইন্ডিয়ান ভিসার টাইমে আপনাকে প্রসিড করে দিতে হবে, সেখানে এনওসি থাকলে সেটাও দিয়ে দিতে হবে। তো যাই হোক, ভিসার কাজটা শেষ হয়ে গেলো, আপনি একবার ইন্ডিয়ার ভিসা পেয়ে গেলেন, ওকে ফাইন, আপনার একটা স্টেপ শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ বর্ডার অতিক্রম করতে গেলে আপনার একটা পারমিশন নিতে হয়, সেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যেটাকে বলে থাকি আমরা NBR। তো NBR এর পারমিশনটা আপনাকে অবশ্যই নিতে হবে। আমি যতটুকু আমার নলেজে আছে, NBR এর এই জিনিসটা হয়তো বা এখন শিফট হয়ে চলে গিয়েছে অন্য কোনো মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় হতে পারে, আই অ্যাম নট শিওর, এটা আমি শুনছি। তারপর আমি বলে দিই, যদি বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে। আর যদি NBR-এই থেকে থাকে তাহলে রাজস্ব বোর্ড, বাংলাদেশ রাজস্ব বোর্ড, NBR এর ওখানে আপনি অ্যাপ্লাই করতে হবে। NBR অফিসের ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই কারণে আপনারা দেখলে বুঝতে পারবেন। NBR এর অফিসে যাওয়ার পরে সেইখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে, যেখানে লেখা থাকতে হবে যে আপনি আপনার ব্যক্তিগত মোটরসাইকেল ঢাকা মেট্রো বা চিটং মেট্রো, রাজশাহী মেট্রো, যেটাই হোক, এত নাম্বারের গাড়িটা আপনার, এবং আপনার ইন্ডিয়া ভিসা আছে, ভিসা নাম্বার এত এবং আপনি যেই কান্ট্রি ভিজিট করতে চান, ফর এক্সাম্পল ইন্ডিয়া, নেপাল, ভুটান, সো আপনি লিখে দিতে পারেন আমি ইন্ডিয়া, নেপাল, ভুটানে আমি ভ্রমণ করতে ইচ্ছুক, এবং এর জন্য নেসেসারি যে ডকুমেন্টস লাগে, ক্লিয়ারেন্স লাগে, সব কিছুই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। সো অবশ্যই বন্ধুরা এটা মাথায় রাখবেন, NBR এ অ্যাপ্লাই করার আগে আপনার বাইকের পেপারস, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার আপনার ভিসা কপি, পাসপোর্ট কপি, এবং অবশ্যই পাসপোর্টটা রিনিউ মানে অর্থাৎ আপ টু ডেট থাকতে হবে। যদি আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যদি আপনার পাসপোর্টে যদি মেয়াদ শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো অবশ্যই পাসপোর্ট রিনিউ করে দিতে হবে। এবং এছাড়াও আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবেন, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় একটা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবেন যে আপনার উপরে কোনো রকম মামলা মোকদ্দমা বা এরকম কোনো কিছু নেই। এটা আপনার জন্য আপনি বেনিফিটেড হবেন সবচেয়ে বেশি। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে একসাথে করে একদম অ্যাটাস্টেড করে সুন্দর করে আপনাকে এগুলো একসাথে জমা দিতে হবে। এবং প্রয়োজন পদে আপনি যদি আপনার ব্যাংক স্টেটমেন্টও দিয়ে দেন আরও বেশি ভালো হয়, যে কারণ হচ্ছে আপনি সেখানে দিয়ে দিবেন যে আপনি নিজ দায়িত্বে আপনার সকল খরচ আপনি নিজে বহন করে আপনি এভাবে করে যাচ্ছেন। তো অবশ্যই এই জিনিসগুলো মেনশন করে দিতে হবে বন্ধুরা। একবার আপনি NBR এর চেয়ারম্যান মহোদয় বরাবর যখন আপনি অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছেন তখন আপনাকে সেখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা বিভিন্ন প্রথম সচিব, দ্বিতীয় সচিব থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত যেতে বেশ কিছু সময় লাগে এবং বেশ কয়েকটা টেবিল ঘুরে যায়। সো এইখানে আপনাকে একটু টাইম লাগবে, এবং আপনার যদি সেখানে পরিচিত কেউ থাকে বা হেল্প করার মতন কেউ থাকে তাহলে সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। তো একবার আপনি পারমিশনের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে এটা ডিপেন্ড করছে আপনি রেসপন্সটা কতদিনে পাচ্ছেন। তো একবার আপনি রেসপন্সটা যখন পেয়ে গেলেন এরপরে আপনার সবার প্রথমে কাজ হবে হচ্ছে গিয়ে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন, সেখানে চলে যেতে হবে। সেইখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার বাইকের বা ব্যক্তিগত যানবাহনের কারনেটের জন্যে, যেটা আমরা জেনে থাকি কারনেট দি প্যাসেজ। এবং
কার্নেট দি প্যাসেজ এই জন্য এটাকে বলা হয় কারণ এইটা হচ্ছে কি কাইন্ড অফ একটা পাসপোর্ট আপনার মোটর বাইক বা আপনার ব্যক্তিগত যানবাহনের, যেটা নিয়ে আপনি দেশের বাইরে ভ্রমণ করতে যাবেন। আপনার একবার এনবিআর এর পারমিশন হয়ে গেলে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন তারা এনবিআর পারমিশনটা দেখতে চাবে, দেখলে খুব সহজেই তারা তখন আপনার কাছ থেকে নেসেসারি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে নেবে, নিয়ে এবং যত দ্রুত সম্ভব আপনার গাড়ির বা বাইকের কার্নেটের জন্যে অ্যাপ্লাই তারা করে দিবে। এবং দে আর দি অনলি সলিটারি ইন বাংলাদেশ কার্নেট দি প্যাসেজে অ্যাপ্লাই করার জন্যে। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা কার্নেট দি প্যাসেজের একটা পিকচার। ঠিক এরকমই একটা 7 থেকে 8 পৃষ্ঠার একটা বইয়ের মতন আপনাকে স্ট্যাম্প পেপার সাইজের আপনাকে সেটা ওরা ব্যবস্থা করে দিবে। তবে এটার জন্য আপনাকে 12,500, আমি জানি না এখনো কি সেম রেটটাই আছে কিনা, বাট আপনার এরকমই একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে, জমা দিতে হবে, যেটা হচ্ছে গিয়ে নন রিফান্ডেবল। একবার এইটার জন্য অ্যাপ্লাই করতে দিলে তখন আপনারা যেটা করবে হচ্ছে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনে আপনি যখন গিয়েছিলেন তখনই তারা আপনার মোটর বাইকটা দেখবে। মোটর বাইকটা দেখে মোটর বাইকের কন্ডিশন ওয়াইজ, এর বর্তমান মার্কেট ভ্যালু ওয়াইজ এর প্রাইস নির্ধারণ তারা করে দিবে যে এত টাকা আপনার কার্নেটে উল্লেখ করাও থাকবে। এটা এই কারণেই করা হয়, যেটা হচ্ছে গিয়ে আপনার এই টাকাটা বা রিফান্ডেবল, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনে রেখে দিবে এই টাকাটা, এবং আপনি যখন ভ্রমণ শেষ করে আসবেন তখন তারা আপনাকে ব্যাক করে দিবে, যেটাকে বলা হয় ব্যাংক গ্যারান্টি। এখন আমি যখন গিয়েছিলাম 2018-তে, আমার R15 ভার্সন 2টার তারা প্রাইস রেখেছিল 3 লাখ টাকা, এবং 3 লাখ টাকার একটা ব্যাংক গ্যারান্টি করে সেই ব্যাংক গ্যারান্টিটা বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নামে করে দিয়ে যেতে হয়েছে আমাকে। এখন এরপরে আপনি যখন কার্নেটের জন্য অ্যাপ্লাই করতে যাবেন ঠিক সেই মুহূর্তে আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সেরও জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স একটা ফর্মেট, একটা লাইসেন্সের পিকচার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ঠিক এরকম একটা লাইসেন্স আপনাকে দেয়া হবে, যে লাইসেন্সটার মেয়াদ থাকবে সর্বোচ্চ 1 বছর, এবং এই লাইসেন্সের সাথে আপনাকে একটা বই দিয়ে দেবে, যে বইয়ের মধ্যে লেখা থাকবে যে আপনি কোন কোন দেশে এই মোটরসাইকেলটা চালাতে পারবেন এবং কোন কোন দেশে পারবেন না। এছাড়াও কিছু বিধি নিয়ম সহ একটা বই এবং এই ড্রাইভিং লাইসেন্স একটা কার্ড দিয়ে দিবে। তবে বন্ধুরা, এই ড্রাইভিং লাইসেন্সটা পেতে হলে আপনার বর্তমান যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু অবশ্যই আপ টু ডেট থাকতে হবে, 1 নাম্বার, এবং দ্বিতীয়ত আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটার ফটোকপি এবং সাথে 4 বা 5 কপি স্ট্যাম্প সাইজ ছবি সহ আপনাকে জমা দিতে হবে, এবং 2,500 টাকার মতন পড়বে। এই টাকাটাও কিন্তু নন রিফান্ডেবল। এই দুটোর জন্য একবার অ্যাপ্লাই করে দিলে একটা নির্দিষ্ট সময় 12 থেকে 15 দিন লাগে, এর ভেতরে আপনার এগুলো রেডি হয়ে যাবে। এগুলো একবার রেডি হয়ে গেলে আপনাকে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে ফোন দেওয়া হবে যে আপনার কার্নেট এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স রেডি হয়ে গেছে, আপনি এসে নিয়ে যেতে পারবেন। খুবই ভালো কথা, আপনার এনবিআর পারমিশন হয়ে গেছে, আপনার ভিসাও আছে, আপনার কার্নেটও কমপ্লিট, আপনার ড্রাইভিং লাইসেন্সও কমপ্লিট হয়ে গেছে। এখন আসি আরেকটা মূল বিষয়। মূল বিষয়টা হচ্ছে আমি যখন পারমিশন নেওয়ার জন্য গিয়েছিলাম এনবিআর থেকে যখন আমাকে পারমিশন দিয়েছিল, তারা আরেকটা জিনিস নতুন করে ইনক্লুড করে দেয়, যেটা হচ্ছে আপনাকে গাড়ির ভ্যাট ট্যাক্স বাবদ একটা সার্টেন অ্যামাউন্ট বাংলাদেশ কাস্টমসের বরাবর জমা দিয়ে যেতে হবে, যেটা বিগত টাইমে ছিল না। বাট 2018-তে আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার কাছ থেকে এই ক্লিয়ারেন্সটাও চাওয়া হয়, যেটা হচ্ছে আমার বাইকের যে মূল্য ছিল তখন বাজার মূল্যর থেকে ধরে ভ্যাট এবং ট্যাক্সের টাকাটা আমাকে আবার ব্যাংক গ্যারান্টি করতে হয়েছিল। এখন আছে কিনা আমি জানি না, বাট এখনও আমার যতটুকু জানা আছে এখনও তারা এই টাকাটা চায় অনেক সময়। তো সেই টাকাটার অ্যামাউন্টও আমাকে ব্যাংক গ্যারান্টি করতে হয়েছে বরাবর বাংলাদেশ কাস্টমস
বেনাপোল, অর্থাৎ আপনি যে বর্ডার দিয়ে যাবেন। এবং এছাড়াও হ্যাঁ বন্ধুরা, এইটা অবশ্যই মাথায় রাখবেন, যেটা হচ্ছে আপনি আপনার পাসপোর্টে যখন ইন্ডিয়ান ভিসার জন্যে অ্যাপ্লাই করছেন তখন অবশ্যই আপনার ওইখানে উল্লেখ করে দিতে হবে আপনি কোন বর্ডার দিয়ে যাবেন। বিকজ আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি বাই রোড, বাই এয়ার এবং হচ্ছে বাই রোড, বাই এয়ার, বাই ট্রেন, এই তিনটা অপশন থাকে। সো একটা অপশন কম্পালসারি থাকে যেটা হচ্ছে বাই রোড। সো আপনি যদি চিন্তা করেন আপনি ডাউকি দিয়ে বের হবেন তাহলে আপনি ডাউকিটা উল্লেখ করে দেবেন, অথবা আপনি বেনাপোল দিয়ে বের হবেন তাহলে আপনি বেনাপোলটা উল্লেখ করে দেবেন। কারণ একবার পারমিশনে বের হয়ে আসলে আপনার যদি ভিসার মধ্যে যদি দেয়া থাকে আপনি ডাউকি দিয়ে বের হবেন কিন্তু আপনি বেনাপোল দিয়ে যেতে যাচ্ছেন, আপনি কিন্তু ওখানে আটকায় যাবেন, আপনাকে কিন্তু এনবিআর পারমিশন থাকা সত্ত্বেও আপনাকে যেতে দিবে না। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বন্ধুরা। তো যেটা বলছিলাম, আমার আবার পরবর্তীতে এনবিআর থেকে যেটা আমাকে নির্দেশনা দিয়ে দিয়েছিল, তখন আমার আবার হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্সের উপরে একটা সার্টেন অ্যামাউন্ট 1,65,000 টাকার মতন ব্যাঙ্ক গ্যারান্টি করতে হয়। সো ব্যাঙ্ক গ্যারান্টি করাটা খুবই ইজি। আপনার কার নেটের জন্য বলেন বা আপনার ভ্যাট ট্যাক্স বাবদ বলেন, যে অ্যামাউন্টটি তারা বলে দেবে সেই অ্যামাউন্টের টাকা নিয়ে আপনার ব্যাংকে যেতে হবে। এবং ব্যাংকে যাওয়ার পরে আপনি যখন বলবেন ব্যাংক গ্যারান্টি করে দেওয়ার জন্য, তারা সেই টাকাটা জমা রাখবে এবং সেটার এগেনস্টে তারা স্টাম্প পেপারে কিছু লিখিত আপনাকে দিয়ে দিবে এবং একটা লেটার সহ, হুইচ ইজ ইয়োর ব্যাংক গ্যারান্টি। সো এই টাকাটা আপনি আবার উঠাতে পারবেন যখন আপনি একটা টাইমের জন্য রেখে আপনি যখন আবার ব্যাংক গ্যারান্টির জন্য যেই স্ট্যাম্প পেপারটা আপনাকে দিয়েছিল সেটা যখন আপনি ফেরত দিয়ে দিবেন তখন আবার আপনি সেই টাকাটা উঠিয়ে নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, একবার আপনার এগুলো হয়ে গেলে এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ ঝামেলা, যেটা আপনি বর্ডারেও দিতে পারেন অথবা সোনালী ব্যাংকিংও জমা দিতে পারেন, সেটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স। ট্রাভেল ট্যাক্স 500 টাকার মতন আশেপাশে এরকম নিবে। ট্রাভেল ট্যাক্সটা আপনি করে ফেললে ঝামেলা মুক্ত হয়ে গেলেন। বর্ডারে গিয়ে ট্রাভেল ট্যাক্সের জন্য আপনারা দৌড়াতে হলো না, আপনি সোনালী ব্যাংকে গিয়ে করে নিতে পারবেন, অথবা আপনি বর্ডারে গেলেও সেখান থেকেও দাঁড়িয়ে করে ফেলতে পারবেন অনায়াসে। সো এই ট্রাভেল ট্যাক্সটা শুধুমাত্র যাত্রী, যেই মানুষটা যাবে সেই মানুষটার জন্যই হবে, কোনো গাড়ির জন্য আর এক্সট্রা করে কিছু লাগছে না। এই জিনিসগুলো একবার কমপ্লিট হয়ে গেলে লাস্ট একটা ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে, সেটা হচ্ছে ইন্ডিমেন্টি বন্ড। ইন্ডিমেন্টি বন্ড হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিসটা আপনার হচ্ছে আপনি আন্ডারটেকেন দিয়ে যাবেন যে আমি এই নাম আমার, এই গাড়ি আমার, আমি এখানে থাকি, আমার বাবার নাম এটা, আমি পেশায় এটা করি এবং আমি নিজ উদ্যোগে নিজ স্বেচ্ছায় আমি এত টাকার ব্যাংক গ্যারান্টি দিয়ে আমি বাংলাদেশ সরকারকে এই টাকাগুলো দিয়ে আমি বাংলাদেশ থেকে আমার ব্যক্তিগত যানবাহন নিয়ে ভারত, নেপাল, ভুটানের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং এই যাত্রাকালে কোনো রকম প্রবলেম হলে অথবা আমি যদি আমার ব্যক্তিগত যানবাহনটি নিয়ে বাংলাদেশে ফেরত না আসতে পারি, সেক্ষেত্রে এগুলোর সম্পূর্ণ দায় আমি নিজে থাকবো। খুবই 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 কিন্তু এটা মানে সিরিয়াসলি এটা একটা একদম অনেক বড় একটা ক্ল্যারিফিকেশন যেটা আপনি বাংলাদেশ সরকারকে দিয়ে যাচ্ছেন, যে আপনার কর্তৃক সরকার এগেনস্টে কোনো কিছু বা এনিথিং হ্যাপেন্স টু ইউ অ্যান্ড ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর ভেহিকেল, এভরিথিং উইল বি টোটালি রেসপন্সিবল অনলি ইয়োর সেলফ। তো এটা খুব বড় একটা জিনিস এবং এই ইন্ডিমেন্টারি বন্ডটা আপনাকে রেডি করে যেতে হবে, যেটা আপনি বর্ডারে দিয়ে যেতে হবে যখন আপনি মোটর বাইক নিয়ে রওনা হবেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই জিনিসগুলোই হচ্ছে যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে এবং স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করে যেতে হবে। সো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবে এবং উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো এবং এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি যেভাবে রনসের সাথে আছেন ঠিক সেভাবে করেই থাকবেন এবং একবার এই প্রসিডিউরগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন যাত্রা শুরু করবেন, যখন আপনি বর্ডারে যাবেন তখন আসলে কী অবস্থা হচ্ছে সেটা যদি জানতে চান, আমার দ্বিতীয় পর্বের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ ফিরে দেখা ইন্ডিয়া রাইড 2018-এর প্রথম পার্ট আপনাকে দেখতে হবে, যেখানে আপনি খুব সহজেই বুঝে যেতে পারবেন যে আসলে আপনারা কী কী ফলো করে মেনটেন করে আপনাকে বাংলাদেশ থেকে আপনার স্বপ্নের যাত্রা শুরু করতে পারবেন আপনার মোটর বাইক অথবা ব্যক্তিগত যানবাহন নিয়ে
বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ। সো গুড লাক এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।